ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও। পর্ব 3, সুরভি আক্তার। সকালের মিষ্টি রোদের বারান্দার ফাঁক গলিয়ে ঘরে প্রবেশ করা মাত্রই চোখ মুখ কুঁচকে আসে রৌদ্রর। রোদের তীর্যক রোশনি সোজাসুজি আছড়ে পড়ছে উজ্জ্বল শ্যামনা শক্ত চোয়ালের মুখের ওপর। রৌদ্র চোখ বুঝেই বিরক্তিতে মুখ কুঁচকে নিল। দীর্ঘ 5 বছর পর এভাবে রোদের ঝলকানিতে ঘুমে ব্যাঘাত ঘটল ওর। নতুবা যেখানে থাকতো সেখানে রোদের তীব্রতার লেশ মাত্র ছিল না। একেই কাল দেশে ল্যান্ড করার পর থেকেই তপ্ত আবহাওয়ায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। দীর্ঘ 5 বছরে এক স্থানে থেকে সেখানকার ওয়েদারের সাথে মিশে গেছে রৌদ্র। শুষ্ক পরিবেশে শুয়ে গেছে গায়ে। রৌদ্র বেশিক্ষণ চোখ বুজে থাকতে পারল না। চরম বিরক্তি নিয়ে ঘুম ভার অক্ষি যুগল তড়া করে খুলল। বিরক্তিতে অস্পষ্টে গালছি সূচক শব্দ উচ্চারণ করল মুখে। চোখ মেলা মাত্রই রোদের সোনালি আলোয় ঝলকানিতে চিকচিক করে উঠল রৌদ্রের অসিতীয় মণি যুক্ত অক্ষি যুগল। মুখ বিভৎস নীরের। বারান্দার দিকে তাকাতেই বিরক্তির মাত্রা বাড়ল। পর্দা সরিয়ে রেখেছে কে? এই সকাল সকাল ঘুম ছুটে গেল ওর। যদিও সকালের রোদের তীব্রতা নেই বিন্দুমাত্র, তবুও ক্ষুব্ধ হলো রৌদ্র। মাথা চেপে ধরে দাঁত কিরমিরিয়ে উঠে বসল সে। পুরো ঘরে পুরো দমে এসি চলছে। পেটানো শরীর উন্মুক্ত। ঘরের আগের শরীরের শক্ত মাংসপেশি বাহু ঠিকরে বেরিয়ে আসতে চাইছে যেন। আগে এর তুলনায় রোগা পাতলা ছিল একটু। রোজও মাথার এলোমেলো চুলগুলো দুহাতে খামচে ধরে বসে রইল কিছুক্ষণ। অতঃপর ছেড়ে দিয়ে এক হাতে প্লাগ ব্রাশ করে চুলগুলো ঠেলে দিল পেছনের দিকে। নামলো বিছানা ছেড়ে। পরনের মোটর ট্রাউজারটা নাভি ছাড়িয়েছে। সোজা ওয়াশরুমের দিকে এগুলো রৌদ্র। লম্বা শাওয়ার নিল এই সকালেই। অতঃপর বেরোলো 8টা বাজে। বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে বসেছে। শাওয়ার নিয়ে গলার টাওয়াল ঝুলিয়ে নিচে নামলো রৌদ্র। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির সবাই। সবাইকে একসাথে দেখে ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসল রৌদ্র। আজও ওর কদর নেই। কেউ একটা বারও ডাকলো না। ও নিজেই নামলো। সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সাফা। হাতের একটা ট্রেতে নাস্তা সাজানো। রৌদ্র থমকালো। সাফার রৌদ্রকে দেখে থম মেরে দাঁড়িয়ে রইল সিঁড়ির এক পাশে। ফের বিহ্বল নয়নে ড্যাব ড্যাব করে তাকিয়ে রৌদ্রর দিকে তাকিয়ে রইল। রৌদ্র কপাল গুটিয়ে শুধালো পুরো কণ্ঠে, খাবার সাজিয়ে উপরে উঠছিস কেন? এখানে কি হয়েছে? ঢোক গিলল সাফা। দৃষ্টি নত করে মিনমিনিয়ে উত্তর করল, না মানে ভাইয়া, আমি খেয়েছি। এগুলো মেঘা কথা শেষ করতে পারল না। এর আগে নিচ থেকে রুমিনা কবিরের উচ্ছ্বাস ভরা কণ্ঠে ভেসে আসলো, রৌদ্র উঠেছিস? আয় বাবা, নিচে আয়। বাকি কথাটুকু শেষ হলো না আর। মায়ের ডাকে সাফাকে পাশ কাটিয়ে দৃঢ় পায়ে নিচে নামলো রৌদ্র। শুভ্র আর আদ্র ভাইকে দেখে মুচকে আসলো। রৌদ্র সোজাসুজি শুভ্রের পাশে চেয়ারটা টেনে বসলো। রুবিনা কবির আলোড়িত। কাল থেকে খুশির মাত্রা 1000 গুণ বেড়ে গেছে তার। মন হালকা হয়ে গেছে ছেলেকে কাছে পেয়ে। তিনি চটজলদি ছেলের পাতে স্যান্ডউইচ তুলে দিলেন। সেদ্ধ ডিম দিলেন 2টো। অথচ ছেলে এই জীবনের ডিম পছন্দ করে না, তবুও দিলেন তিনি। বললেন ব্যাকুল হয়ে, আর কি নিবি? কি খাবি বল, আমি সব বানিয়ে দিচ্ছি তোকে। কি প্রয়োজন শুধু আমাকে একটাবার মুখ খুলে বল। কিচ্ছু প্রয়োজন নেই মম। রোজর কোনো দিকে তাকালো না। হাতের স্যান্ডউইচ তুলে খেতে লাগলো তাড়াহুড়ো করে। ছেলে নিচে নেমেছে, তাকে হাত থমকে গেছে তোফায়েল কবিরের। তিনি চুপচাপ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। তৌসিফ কবিরের সাথে রোদ্রের কথা হতো, এটা তার জানা। ছেলের সাথে তার উজ্জ্ব বিবাদ। ছেলেকে গপাগপ করে খেতে দেখে তোফায়েল কবির খানিক চুপ থেকে মুখ খুললেন আকস্মিক নরব কণ্ঠে, ধীরে খাও, গলায় আটকাবে খাবার। সবাই ছট করে অবিশ্বাসের চকিতে তাকালো তোফায়েল কবিরের দিকে। তার কণ্ঠে এই সতর্কতা, এটা অবিশ্বাস্য বটে, কিন্তু রৌদ্রের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ওর কানে বোধহয় কথাটা পৌঁছালোই না। আপন মনে খেতে ব্যস্ত ও, বরং বাবার কথার খাওয়ায় স্পিড বাড়ালো আরও। বেশি বেশি তাড়াহুড়ো করে খেতে লাগলো। রুবিনা কবির ছলছল চোখে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। তৌসিফ
কবির ডাকলেন, রৌদ্র। হ্যাঁ বাবাই। ফিরবে আবার? 2 সপ্তাহ পরে। আঁতকে উঠছে সকলে। রুবিনা কবির ছেলের কাঁধে খামচে ধরেন। না, ও ফিরবে না, কোনো দিন ফিরবে না। ওখানে কেন ফিরবে ও? কে আছে ওর ওখানে? ওখানে আমার কেউ নেই মম, ভুলে যাও না। আমি তোমাদের কাছে মৃত। আমি জাস্ট আপুর জন্য এসেছি, আপুর কথা রাখতে এসেছি, এর বেশি আর কিচ্ছু নয়। মম বলছিস, আবার বলছিস এখানে তোর কেউ নেই? কি এক জেদ ধরে বসে আছিস 5 বছর ধরে? তুই আমাদের ছেলে, এটা ভুলে যাস না। রোজও আর কথা বলে না। সিরাত মুখ খোলে, শান্ত হও মা। রৌদ্র কোথাও যাবে না, তুমি চুপ করো, নিশ্চিন্তে থাকো। আদ্রর খাওয়া শেষ, উঠে দাঁড়ালো। এখন বেরোবে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির ইংরেজি বিষয়ক লেকচারার আদ্রান কবির আদ্র। পারিবারিক বিজনেসে সে নিজেও যোগ দেয়নি। সে নিজের পথ নিজে বেছে নিয়েছে। পারিবারিক বিজনেসের সম্পূর্ণটা সামলায় শুভ্র। রোজের কথা তো বাদ, সে এক প্রকার হা ঘরে। আজও উঠে দাঁড়াতেই শাহিনা কবির প্রশ্ন ছুড়লেন, ওরা দুটোতে আজকেও ভার্সিটি যাবে না? না মনি, ও এখনো সুস্থ হয়নি পুরোপুরি। কাল রাতে আবার জ্বর এসেছিল। টুকটুকিও যাবে না, সুস্থ হোক, তারপর দুজনে একসাথে যাবে। আমি যাচ্ছি। কথা শেষ করে আজও বেরোলো বাড়ি থেকে। সকাল গড়িয়ে সন্ধ্যা। রুদ্র সেই যে সকালে ব্রেকফাস্টের পর বাড়ি থেকে বেরিয়েছে, ফেরেনি এখনো। রাতের রান্নাঘরে তোড়জোড় চলছে কিচেনে। তোফায়েল কবিরও নামছে না নিচে। অফিসেও যাননি আজ। রুবিনা কবির 2 কাপ চা করলেন। ড্রয়িং রুমের একপাশে চা দিলেন তৌসিফ কবিরকে। আবার কিচেনে ঢুকে আরেক কাপ চা হাতে নিয়ে শাহিনা কবিরের উদ্দেশ্যে বললেন, আমি একটু উপরে যাচ্ছি আপা, চাটা গিয়ে দিয়ে আসি ওনাকে। উনি তো নামছেন না? শাহিনা কবিরের নির্মল উত্তর। আচ্ছা যা। ওপরে উঠলেন রুবিনা কবির। ঘরে ঢুকে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালেন। তোফায়েল কবির ঘরে নেই। বারান্দায় পা বাড়ালেন তিনি। খোলা বারান্দার ইচি চেয়ারে বসে আছেন তোফায়েল কবির। পেছনের দিকে শরীর হেলিয়ে চুপটি করে চেয়ে আছেন সন্ধ্যার আকাশের পানে। রুবিনা কবির নিজের উপস্থিতি জানান দিতে গলা খাকারি দিলেন। নড়ে চড়ে উঠলেন তোফায়েল কবির। রুবিনা কবির চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, ভাইজান একা একা বসে আছেন নিচে, আর আপনি এখানে চুপচাপ বসে আছেন, নিচে চলুন। চায়ের কাপ হাতে নিয়ে উত্তর করলেন তোফায়েল কবির, তুমি যাও। এখানে বসে কি করবেন? কিছু না, একা থাকতে দাও আমায়। যাও এখান থেকে। এত অনুশোচনায় দগ্ধ করবেন না নিজেকে। মোটেও আমি অনুশোচনায় নেই, দেখতেই পারছি। আর দেখেই আসছি গত 5 বছর ধরে। রাগের মাথায় ছেলেকে খুঁচিয়ে দূরে সরিয়ে রেখেছিলেন। বারবার বলেছি ঠান্ডা মাথায় ছেলেকে দমন করুন। ছেলে এক রকচটা, তার থেকেও বড় রকচটা আপনি। বাপ ছেলের ক্ষুদ্র অভিমানে জাতাকলে মাছ দিয়ে আমি পিষে মরছি শুধু। থামলেন রুবিনা কবির, গলায় ভেজা। আর কিছু বলতে গেলে কেঁদে ফেলবেন। তোফায়েল কবির নির্বিকার, শুনেও কিছু বললেন না। রুবিনা কবির চুপ থেকে নিজেকে সামনে নিয়ে আবার বললেন, এবার যদি আমার ছেলে আবার আমার থেকে দূরে সরে যায় তাহলে কিন্তু ভালো হবে না। খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি, বলে রাখলাম। রৌদ্রকে আর হারাতে পারবো না আমি। যে করে হোক আমার ছেলেকে আমার কাছে বেঁধে দিন। ও বেপরোয়াপানা করুক, মাতলামো করুক, মারপিট করুক, যা খুশি তা করুক, ও আমার ছেলে। আর আমার ছেলেকে আমি আর দূরে যেতে দেব না। 5 বছর সহ্য করেছি, আর করব না। কথাটা শুনে রাখুন। কথা শেষ করেই বারান্দা ঘর ছাড়লেন তিনি। প্রস্থান করে নিচে নামলেন। আদ্র ভার্সিটি থেকে ফিরে বেরিয়েছে আবার। শুভ্র বাড়িতে নেই। সিরাত ঘরে বাচ্চাকে সামলাতে ব্যস্ত। আহিয়ান শ্বশুর বাড়িতে থাকলেও বড়লোক শ্বশুরদের ঘাড়ের উপর চেপে খায় না। নিজে একটা ভালো জব করেও, বেতনও ভালো। তিনি বছর আগে যখন নিজের বাড়ি থেকে সিরাতকে নিয়ে বেরিয়ে আসলো, তখন আলাদা করে একটা বাসা ভাড়া নিয়ে সেই বাসায় উঠেছিল। পারিবারিক বিজনেস থেকেও নিজেকে চ্যুত করে নিয়েছিল আহিয়ান। যেখানে সিরাতের কোনো স্থান নেই সেখানে নিজেও থাকবে না। কিন্তু পরবর্তীতে তোফায়েল কবিরের জোরাজুরিতে এ বাড়িতে আসতে বাধ্য হয়েছে ওরা। সিরাতকে নিয়ে হসপিটালের চক্করে আহিয়ান 4 দিন অফিস থেকে ছুটি কাটিয়েছে। আজ অফিসে গেছে, ফেরেনি এখনো। বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে সিরাত। অমনি হুড়মুড় করে ঘরে ঢুকলো সাফা। সিরাত চমকে ঠোঁটে আঙুল চেপে ইঙ্গিতে শব্দ করতে বারণ করলো ওকে। অমনি চুপটি করে গেল সাফা। পা চিপে টিপে এগোতেই সিরাত ধীর কণ্ঠে বলল, ও কোথায়? ওকে একবার আমার ঘরে পাঠাতো। সাফা ফিসফিস করে বলল, ও তো ছাদে। একটু সেরেছি কি সারেনি, অমনি নাচতে উঠে গেছে মেয়ে। আমার ফোনটা এ ঘরে ফেলে গেছি, ওর ফোনে চার্জ নেই। আমারটা নিতে আসলাম আমি। সাফায় এদিক ওদিক তাকালো।
ফোনটা খুঁজলো চঞ্চল চোখে। বেড সাইডে টেবিলের ওপর ওর ফোনটা পেয়েই সেটা নিয়ে আবার ছুটতে উদ্যত হতেই সিরাত ভরাট কণ্ঠে আদেশের সুরে বলল, ওকে আমার ঘরে পাঠা। বলবি সিরাত আপু এক্ষুনি রাখছে, না আসলে ওর খবর পরে করছি আমি। সাফা কোনো রকমে শুনে ছুটল ছাদের দিকে। ছাদের দুই দিকে বাল্ব জ্বলছে, আধার নেমেছে। এক কোণে দাঁড়িয়ে আছে মেঘা, পরনে একটা ঢিলেঢালা ফ্রক আর স্কার্ট, হাঁটু ছড়ানো লম্বা কেশরাশি এলোমেলো করে খুলে রাখা এই ভরা সন্ধ্যায়। মৃদুমন্দ হাওয়ায় চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে আরও। ওনাটা পেঁচিয়ে বাঁধা কোমরে। আজ আর জ্বর নেই, লাস্ট 4 দিন থেকে জ্বরে ভুগছে মেয়েটা। আজ অনেকটাই সুস্থ। ছাদে উঠল 4 দিন বাদে। এতদিন ঘরবন্দি লাগছিল নিজেকে। 2 বাল্বের আলোয় ঝকঝক করছে মেয়েটার সুশ্রী সুন্দর চেহারাখানা। হাত নাড়িয়ে চাড়িয়ে গুনগুন করে রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে। অমনি হুটপুট করে ছাদে উঠল সাফা। এক নিঃশ্বাসে ছুটে এসেছে, হাঁপিয়ে গেছে পুরো। সাফা এগিয়ে এগিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মেঘা পিছু ফিরে চাইলো, সাফাকে দেখে দুদিকে মাথা নাড়ল। বলল, ছুটে আসতে কে বলেছে তোকে? তুই তো বললি যেন তাড়াতাড়ি আসি। তোর কথাই নিচে নেমেছি। তুই যে সবসময় আমাকে কুড়ে বলিস, কুড়ে হলে তোর কথা শুনতাম আমি। বাই দ্য ওয়ে, সিরাত আপু ডাকছে তোকে। কাল থেকে আপুর কাছে যাসনি। আপু কিন্তু ভীষণ রেগে আছে। একটু পর যাচ্ছি। আজ কোন গানটা চলাবো? সহজ গান বলবি, আর নাচের স্টেপও যেন সহজ হয়। কঠিন স্টেপ ভুলে যাই আমি। মেঘা হেসে ফেলল। ফোনটা হাতে নিয়ে খুঁজে খুঁজে একটা গান বের করলো। সেটা চালিয়ে বলল, এটা সোজা আছে। আগে তুই একবার পুরো নাচের স্টেপগুলো দেখিয়ে দে। আমি ভালো করে দেখে নিই একবার, তারপর আমি শুরু করব। মেঘা তাই করলো। সাফা ফোন হাতে নিয়ে গানটা ফের শুরু থেকে চালালো। পিছিয়ে আসলো, মেঘাকে জায়গা করে দিল। মেঘা নাচে পারদর্শী, খুব সুন্দর নাচেও। ছোটবেলা থেকে নাচ একটা শখ ছিল ওর। খুব সহজে আয়ত্ত করতে পারে সবটা। শুভ্রের বিয়ের জন্য এখন থেকেই নাচ শেখাচ্ছে ফারাকে। কিন্তু এই ভেবলি ভুলে যায় সবটা। মেঘা ওকে যত শেখায় ততই ভুলে যায় মেয়ে। শুভ্রর বিয়ে শুভ্রর বিয়ে হবে, অলরেডি এঙ্গেজড সে। সেই বিয়ের জন্যই নাচ শেখাচ্ছে। তোড়জোড় চলছে এই দুজনের মধ্যে। বিয়ের ডেটের কোনো হদিশ নেই, আর এরা নাচ তুলতে ব্যস্ত। এমনিতেই সাফাকে নাচ শেখালে নিজে নিজে নৃত্য অনুসরণ করে মেঘা। এর আলাদা একটা শখ। সাফার হাতে ফোনটা নির্মল সাউন্ডে বাজছে। তেরি মেরি গালান হো গাই মশহুর। গানের তালে তালে মুদ্রাতুল মেলাচ্ছে মেঘা। এক পায়ে রিনঝিন একটা নূপুর, অন্য পায়ে টানেই। হারিয়েছে কোথাও। আলতো করে নড়ঝড়ছে পা। নাচানোর সাথে সাথে অতি ক্ষীণ ঝংকারে বাজছে নূপুরখানা। সাফা মুখ বনে এক দৃষ্টিতে চেয়ে দেখছে নাচের তাল। পাতলা চিকন কোমরখানা, দুপাশে হাঁটু জড়ানো লম্বা চুলগুলো ঢেউ খাচ্ছে। গানের তালে তালে মিলিয়ে আপন ধ্যানে মনে মিত্ত পরিবেশনায় ব্যস্ত এক বংশীর রমণী। আর সাফা ব্যস্ত দুচোখ ভরে নৃত্যরত রমণীকে দেখতে। এই মেয়েটা আসলেই সুন্দর নাচে। দেখতে তো মাশাল্লাহ। সন্ধ্যা রাতের আলোয় আধুরীর মাঝে ফর্সা চেহারা চিকচিক করছে। মুখের ওপর ঈষৎ কালো চুল পরে ঝিলিক দিচ্ছে। আবার হাওয়ার বেগে নিজেরাই ছুটে ছুটে উঠছে। সাফা মুখ বনে তাকিয়ে রয়। এই মেয়েটাকে দেখতেও ভালো লাগে। গত 5 বছরে সাফার সব থেকে কাছের মানুষের মধ্যে অন্যতম স্থানে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। দেখতে দেখতে মুচকি আসে সাফা। আচমকা দেখার মাঝেই সাফা কেসে উঠল খুক খুক করে। কাশতে কাশতে ফোন রেখে দুহাতে তালুতে নাক মুখ চেপে ধরল। অমনি থমকালো নিত্যরত রমণীর পায়ের তাল। চকিতে থামলো ও। নাচ বন্ধ করে সম্পূর্ণ ধ্যান বসিয়ে কাশতে থাকা মেয়েটার দিকে তাকালো। দাঁড়িয়ে এগিয়ে বিচলিত হয়ে বলল, টুকটুকি, কি হলো তোর? কাশছিস কেন হঠাৎ? পানি খাবি? সাফা নিমেষেই লাল হয়ে গেছে কাশতে কাশতে। মুখ চেপে শ্বাস আটকালো। রেলিংয়ের ওপর পানির বোতল। মেঘা তড়িঘড়ি করে বোতলের ছিপি খুলে এগিয়ে দিল টুকটুকির দিকে। বোতলের মুখ বসিয়ে তড়িঘড়ি করে পানি খেলো মেয়েটা। ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। মেঘা ততষ্ট হয়ে ওর পিঠে হাত বোলাতে ব্যস্ত। আচমকা ওর নিজের নাকেও সিগারেটের বিদঘুটে গন্ধ বিঁধল। অমনি নিজের মুখ কুঁচকে ফেললো মেঘা। সিগারেটের গন্ধ অ্যালার্জি আছে টুকটুকির। ও সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। এর গন্ধে শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাসকষ্ট শুরু হয় ওর। অ্যাজমাজনিত সমস্যা এটা। সিগারেটের গন্ধে এই সমস্যা বেড়ে যায়। গন্ধ পেয়ে নাক সিটকে অস্পষ্ট উচ্চারণ করলো মেঘা। সিগারেট? সিগারেট স্মেল কোথা থেকে আসছে?
বলতে বলতে এগিয়ে এদিক ওদিক চোখ ভোলালো। ছাদে কেউ নেই। আর এ বাড়িতে এই মেয়ের জন্য সিগারেট এক আঙুলে ছুঁয়ে দেখে না কেউ। বাড়ির নিচে তাকালো মেঘা। 3 তলায় ছাদ। নিচে কেউ থাকলেও এত দূর অব্দি গন্ধ আসার কথা নয়। আর কেউই বা খাবে এ বাড়িতে? গন্ধটা বাড়ছে ধীরে ধীরে। সাফা শ্বাস আটকে ওনার নাক মুখ চেপে ধরেছে। এদিক ওদিক চঞ্চল চোখে তাকানোর মাঝেই ছাদের দরজার পাশে চোখ নিবদ্ধ হলো মেঘার। এক নিমিষে সেখানটায় থমকালো দৃষ্টি। ঠিক দরজায় টান টান হয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী রৌদ্র। নিরেট মুখশ্রী, সূক্ষ্ম খাদযুক্ত দৃষ্টি স্থির সোজাসুজি মেঘার দিকে। মেঘার দৃষ্টি সেদিকে পড়তেই দৃষ্টিতে দৃষ্টি মিলল দুজনার। রৌদ্রের দৃষ্টি তীক্ষ্ণ। বাড়ি ফিরে শাওয়ার নিয়েছে আবার। ভেজা শরীরে একখানা শার্ট, হাতার টি শার্ট, শক্ত পক্ত বাহু উন্মুক্ত। উজ্জ্বলা শ্যামলা শরীরে বিন্দু বিন্দু পানির কণা চিকচিক করছে আধারের মাঝে হলদে বাল্বের আলোয়। এলোমেলো ভেজা চুল কপালে আঁচড়ে লেপ্টে আছে। টুপটাপ পানি গড়িয়ে পড়ছে চুল থেকে। ঝাপসা অন্ধকারে ঢেকে গেছে আশপাশ। রৌদ্রের নিরেট তীক্ষ্ণ চাহনি থেকে মুহূর্তে কয়েক বাদ দৃষ্টি সরালো মেঘা। হতভাব ভাবভাবে হতভাবভাবে এক বিন্দু পরিবর্তন আসলো না মেয়েটার। ও আগের ন্যায় উদ্বিগ্ন স্বরে শুধালো, টুকটুকি ঠিক আছিস? নিচে চল এখন, এখানে থাকতে হবে না। এতক্ষণ টুকটুকি তাকালো দরজার দিকে। রৌদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে উঠলো। পর মুহূর্তে তরাক দৃষ্টিতে মেঘার দিকে তাকালো। মেঘার মাঝে ন্যূনতম পরিবর্তন না দেখে ফের ভয়ার্ত দৃষ্টিপাত করলো রৌদ্রের দিকে। রৌদ্রের কম্পনহীন চাহনি এখনো মেঘার পানে আবদ্ধ। 2 আঙুলের ভাঁজে সিগারেট ক্ষয়ে ক্ষয়ে পুড়ল। আঙুলের ডগায় এসে জ্বলন থামতে আগুনের ঝিলিকে ছিটকে ওটাকে ফেলে দিল রৌদ্র। স্ফুলিঙ্গে পুড়ল আঙুলের ডগা। হাত ছেড়ে মুখে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করতে দাঁত পিষল চরম ক্রুদ্ধতায়। হাতটা ঝাড়া মারল বেশ কবার। পুনরায় দৃষ্টি তোলার আগে মেঘা টুকটুকির হাত টেনে দপদপ পা ফেলে এগিয়ে আসলো দরজার দিকে। রৌদ্র ঠায় দাঁড়িয়ে। ওর ভাব গতিবেগ দুর্বেদ্য। এই মেয়েটাকে হয়তো চিনতে পারল না, আবার হয়তো চিনল। মেঘা টুকটুকির হাত টেনে সোজা দরজার কাছে পাশ কাটালো রৌদ্রকে। 2 কদম এগুতেই রুদ্রের ভরাট কণ্ঠে ভেসে আসলো, টুকটুকি। থামলো সাফা। হ্যাঁ ভাইয়া। মেঘা ওর হাত ছাড়লো। শক্ত কণ্ঠে বলল, আমি গেলাম, চলে আসিস। গটগট করে সিঁড়ি বেয়ে দোতলায় নামলো মেঘা। রৌদ্র ফিরে তাকায়নি। ঘাড় বাঁকিয়ে দাঁত চিবিয়ে বাঁকা চোখে দেখলো শুধু নিচে ফেলে সিগারেটের খণ্ড থেকে ধোঁয়া ছড়াচ্ছে। সবার শ্বাস বন্ধ করে খিচে রেখেছে দম হারিয়ে অধৈর্য হয়ে পিছু ফিরে দাঁড়িয়ে থাকা রৌদ্রের উদ্দেশ্যে বলল, ভাইয়া কিছু বলবে? কি বলবে রৌদ্র? জানা নেই। কেন আটকালো সাফাকে? মুহূর্তে কয়েক বাদ ঘাড় বাঁকিয়ে বলল রৌদ্র, কিছু না, এখান থেকে যা। কথা শেষ হতে না হতেই দম টেনে নিচে ছুটল সাফা। মেঘা দোতলায় নেমে সোজা সিরাতের ঘরের দিকে পা বাড়িয়েছে। দরজা থেকে বলতে বলতে ঢুকলো, আপু ডেকেছিলে আমায়? বাচ্চাটা ছোট ছোট ড্রেস কেনা হয়েছে অনেক। এগুলো স্যানিটাইজ করে রোদে শুকাতে হয়েছে আজ সারাদিন। সিরাত গোছাচ্ছিল ড্রেসগুলো। মেঘার উপস্থিতিতে চোখ তুলে তাকালো। এর মধ্যেই মেঘা ওর পাশে বসেছে। ঘুমিয়ে থাকা বাবুর পানে তাকিয়ে আবার বলল মেঘা, বাবুকে কোলে নেইনি আমি, মুখটাও দেখিনি ভালো করে। টুকটুকির ফোনে পিকচার দেখেছি, এতে মন ভরেনি, বিশ্বাস করো। বাবু তো খুব সেন্সিটিভ। আমার সংস্পর্শে যদি কিছু হয়ে যায় তবে। এখন জ্বর কমেছে আমার, কাল হতে আরও কমে যাবে। কাল কোলে নেব ওকে। তুমি রাগ করেছো আমার উপর? সিরাতের শুধু দীর্ঘশ্বাস ফেলল। মেঘাকে সরু চোখে আগাগোড়া পরখ করলো। গুছিয়ে রাখা কাপড়গুলো এক পাশে করলো। বলল, আমি কে তোর ওপর রাগ করার? সরি আপু, আই নো তুমি রাগ করে যাচ্ছ। আচ্ছা, রাগ ঝেড়ে ফেলো এখন। বলো তো বাবুর নাম কি রেখেছ? টুকটুকি বলল, কাল ভুলে গেছি। রামিসা। সুন্দর নাম, কিন্তু তোমার বা জিজুর কারোর সাথেই তো মেলেনি। রোদ্রের সাথে মিলেছে। ও নিজের নামের সাথে মিলিয়ে বাবুর নাম রেখেছে। কথাটা বলেই সিরাত চোখের তীক্ষ্ণতা বাড়ল। দেখার চেষ্টা করলো মেঘার প্রতিক্রিয়া। মেঘা নির্বিকার, প্রতিক্রিয়াহীন। ও কথাটা শুনে আর কিছু বলল না। বাচ্চাটার দিকে একটু ঝুঁকে অনুমতি নেওয়ার স্বরে বলল, বাবুকে একটা চুমু খাই আপু? খা। পারমিশন নিচ্ছিস কেন? মেঘা টুপ করে চুমু খেলো রামিসার কপালে। অতঃপর উঠে দাঁড়ালো। বেরোতে বেরোতে বলল, আমি নিচে যাচ্ছি, খিদে পেয়েছে ভীষণ। সিরাত বাধা দিল না। বেরিয়ে গেল মেঘা। রাতের খাবার টেবিলে বসেছে কবির পরিবারের সব সদস্য। রুবিনা কবির আর সাইনা কবির খাবার বেড়ে দিতে ব্যস্ত। সাফা খাওয়ার মাঝে বকবক করার জন্য ঝাড়ি খেয়েছে সাইনা কবিরের কাছে।
অমনি চুপসে গেছে মেয়েটা, মুখ কালো করে খাচ্ছে। রৌদ্র নেই, সে বেরিয়েছে আবার। বাড়ি ফিরেও বাড়িতে আবদ্ধ হয়নি এখনো। হয়েছিলই বা কবে? রবিনা কবির বারাবর সদর দরজার দিকে তাকাচ্ছেন। কখন তার ছেলে কড়া নাড়বে দরজায়। এত বছর পর বাড়ি ফিরেছে, আগের স্বভাব বদলালো না। ফের কোথায় গেছে কে জানে। তোফাইল কবির খেতে খেতে মুখ তুললেন। মেঘা মামনি, জ্বর কমেছে? শরীর কেমন এখন? খেতে খেতে উত্তর করলো মেঘা, কমবে বাবা, এখন পুরোপুরি সুস্থ। কমেছে বাবা, এখন পুরোপুরি সুস্থ। সুস্থ হয়েছিস? এখন আর ফাঁকিবাজি চলবে না। কাল থেকে দুটোই ক্লাসে না গেলে পানিশমেন্ট পাবি বলে রাখলাম। আদ্র একটু থামলো। সাফাকে দেখে বলল আবার, আর এই ফাঁকিবাজি তো সুযোগ পেয়েছে কি পায়নি। মেঘার বাহানায় ও নিজেও ক্লাসে যাচ্ছে না, পড়াশোনা তো ডাব্বা মারে। সাফা খাওয়া থামিয়ে মুখ ভেঙছিল। মোটেও না, আমি মোটেও ডাব্বা মারি না। ডাব্বা মারে না, ফেলটুস কোথাকার। শুভ্র খোঁচালো ওকে। অমনি তেতে উঠল সাফা, ভাইয়া ভালো হবে না বলে রাখলাম। আমাকে ফেলটুস বলছো কেন তুমি? কবে ফেল করেছি আমি? নার্সারিতে পড়াকালীন ফেল করেছিলে, মনে নেই? আমার তো মনে আছে দিব্যি। আম্মুকে জিজ্ঞাসা করে দেখ, আম্মু বলে তো টুকটুকি নার্সারিতে থাকাকালীন ফেল করেছিল কি না। অমনি খেপে গেল সাফা। খবরদার আমাকে টুকটুকি বলবে না, আমার নাম সাফা। বলতে নাম বলতে পারো না? আমার বাপ মা সুন্দর একটা নাম রেখেছে আমার, বলতে পারি না বলে টুকটুকি বলি। টুকটুকি টুকটুকি টুকটুকি। বোনকে খেপাচ্ছে শুভ্র। সাফা গাল ফুলিয়ে বলল, আম্মু তোমার ছেলেকে ভালো হতে বলো। উফ, খাওয়ার মাঝে কি শুরু করলি আবার? তোরা এই রোজ রোজ ঝগড়া করে একটু ক্লান্ত হোস না? আর তুই, ভাইয়া তো তোকে আদর করে টুকটুকি বলে, কতবার বলবো? নাক টেনে খাওয়ায় মনোযোগ দিল সাফা। তোফাইল কবির আর তৌসিফ কবির ছেলে মেয়েদের খুনসুটি দেখে নীরবে হাসলেন। রুবিনা কবির আর চুপ থাকতে পারলেন না, উদ্বিগ্ন হয়ে পড়লেন। আদ্র, ভাইকে একটা কল করে দেখ না, কোথায় আছে ও? এখনও ফিরছে না কেন? 10টা বাজতে চললো, এতদিন পর কোথায় গেছে? একটু খোঁজ নিয়ে দেখ না। তার কথা শেষ হতেই মেঘা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদ্র তড়িঘড়ি করে তাকালো ওর দিকে। মায়ের কথা উপেক্ষা করে মেঘাকে বলল, খাবি না আর? খাওয়া শেষ ভাইয়া, আর খেতে ইচ্ছে করছে না বলে হাত ধুয়ে নিল বেসিনে। রুবিনা বেগম রুবিনা কবির উপর বিরক্তি প্রকাশ করলেন। খাওয়া দাওয়ায় পাট চুকিয়ে যে যার ঘরে। বেশ কদিন ধরে ভার্সিটি যাওয়া হয়নি, কাল যেতে হবে। এ কয়দিন সব পড়া জমে আছে, অনেক লেকচার মিস হয়েছে। আজও দুটোকেই ডেকেছি নিজের ঘরে। গত দিনগুলোর লেকচার নিয়ে টুকটাক বুঝিয়েছে ওদের। ভার্সিটির প্রথম বর্ষের শেষ সময়, এই সময়টাতে ক্লাস মিস গেছে। আজও ওদের ডিপার্টমেন্টের ইংলিশ লেকচার। নিজের ক্লাসটুকু নিয়ে যথাসম্ভব তৎপর সে। রাত 11টা গড়িয়ে 12টার কোঠায়। ঘুম জ্বলছে সাফা, হাই তুলছে বারবার। আজর দুটোকেই দেখলো, অতঃপর ছাড় দিল ওদের। ছাড় পাওয়া মাত্রই বই টই সব রেখে নিজের ঘরে ছুটল সাফা। মেঘা আর আদ্র হেসে ফেলল। খাটে বসে ফোন ঘাটছে আদ্র। মেঘা ওর টেবিলটা গুছিয়ে নিজের বইপত্র হাতে তুলল। গুড নাইট ভাইয়া। গুড নাইট। যা ঘরে গিয়ে ঘুমা এখন। আমিও ঘুমাবো, গত দুদিন একটু শান্তিতে ঘুমোতে দিসনি। সরি ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ আমার এত টেক কেয়ার করার জন্য। এখন যাই। আজের ঘর থেকে বেরিয়ে দরজা চাপিয়ে দিল মেঘা। আজের ঘরের পাশেই ওর আর টুকটুকির ঘর। ওটা এতক্ষণে ঘরে গিয়ে চিৎপটাং হয়েছে হয়তো ভেবে ফিক করে হাসলো মেঘা। এক হাতে দরজায় ঠেলে ঘরে ঢুকলো। এদিকে সিঁড়ির ওপর ঠিক করিডোরের পাশে সরু ধারালো দৃষ্টিতে মেঘার কার্যকলাপ পরখ করলো রৌদ্র। আদ্রের ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে পাশের ঘরে ঢোকা পর্যন্ত সবটা চলবে।